জানাজা বাধা দেওয়ার তো চেষ্টা করছে, গতকাল থেকে তো প্রচুর বাধা দেওয়ার চেষ্টা করছে। রিসেন্টলি শুনলাম যে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নামে পুলিশি অভিযান চলতেছে। হ্যাঁ, গতকাল রাতে তো অসম্ভব চলছে, তারপরে তো পারেনি। অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করার পরেও জানাজা আটকানো যায় নাই, আটকানো যায় না। এবং আজকেও জনপ্রিয়তা জায়গায় বাধা দিছে, পুলিশ বাধা দিছে, পুলিশ বাধা দিছে যে মানে যাইতে দিবে না, এরপরও আটকাইতে পারে নাই। আওয়ামী লীগের নেতা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় রীতিমতো জনসমুদ্র তৈরি হয়েছে, সাধারণ মানুষের ঢল সৃষ্টি হয়েছে এবং পুরো চট্টগ্রাম আজকে জয় বাংলার ধ্বনিতে প্রকম্পিত হয়েছে। এই জয় বাংলার ধ্বনি বাংলার মানুষের রক্তে আবারও স্বাধীনতার যে জাগরণ, সেই জাগরণ তৈরি করে দিয়েছে। হঠাৎ করে দেখেন যেখানে 2 দিন আগেও ফ্লাইওভারে ছাত্রলীগের নেতার মরদেহ মিলল চট্টগ্রামে, আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, তার লাশ ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পেলাম। ঠিক তার একদিন পর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় সেই চট্টগ্রামবাসীরা আবার জাগ্রত হলো। আসলে আপনার কি মনে হয় সাধারণ মানুষ এই যে ফ্যাসিস্ট 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 বলে আওয়ামী লীগকে যে নোংরা ট্যাগিং এর ভিতর ফেলেছে, সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে এসেছে বলে কি আপনার মনে হয়? চট্টগ্রামবাসী জানিয়ে গেছে শেখ হাসিনা আসবে দেশে, এক দফা এক দাবি, শেখ হাসিনা কাম ব্যাক। সাধারণ মানুষের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনেই শেখ হাসিনা ফিরবে। শেখ হাসিনা ফিরবে 6 মাসের ভেতরে। তো অনেক ইউটিউবার, অনেক ইন্টেলেকচুয়াল যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে, তারা বলতে চাচ্ছে যে ধরো হয়তো আমেরিকার সাথে কথা হয়ে গেছে, ওই ভারতের নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়ে গেছে, মার্কো রুবিও আইসা বৈঠক করবে শেখ হাসিনার সাথে, শেখ হাসিনা ফিরবে। তা আমি বলি যে এগুলা বাজে কথা। তার কারণ কি জানো? শেখ হাসিনা ফিরবে হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ, গরিব দুঃখী জনসাধারণের ভালোবাসায় এবং এই লোকগুলোর চাপে পড়ে শেখ হাসিনা ফিরবে। মানে গরিব মানুষ ভালোবেসে চাপ দিবে যে আপনি এসে দেশ নেন, আমাদের বাঁচান। এটা হচ্ছে যে জনগণের চাপে আসবে উনি। উনি ওই সেনাবাহিনীর সাথে ঐক্য করে আমেরিকার সাথে চুক্তি করে সুযোগ নাই। দেশে আসবে হচ্ছে পাবলিক। আর এই পাবলিক গুলা কোনগুলা? এই যে দেখালাম প্যারালাইসিসের রুগী, ওটা চলতে হাঁটতেই পারে না, তারে দৌড়ানি দিলে কিন্তু সে মরে যাবে ওখানে। সে ওই পঙ্গু অবস্থায় হে এখন স্লোগান দিতেছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। গত 18 মাসের যে দুঃশাসন এবং এখনো যে অবস্থা চলছে, আপামর জনসাধারণ এমনিই ক্ষেপে আছে। কারণ তুমি খাদ্যের দাম বাড়তি, যাতায়াতের দাম বাড়তি, সবকিছুই তো বাড়তি, কোনো কিছু শান্তি নাই। এবং মোশাররফ ভাই পুরো শহরটা পানিতে ডুবে গেছে জানো। কারণ এর ভিতরে আওয়ামী লীগের অনেকগুলো নেতা মারা গেছে, এমনও দেখছে যে মারা যাওয়ার পরে দাফনের আগে পর্যন্ত হ্যান্ডকাপ লাগানো। মানে একটা লোক মারা গেছে, তার লাশ গেছে, দাফন হবে, ওই সময় হ্যান্ডকাপ লাগানো। এগুলো দেখে মানুষ কিন্তু বুঝে গেছে যে এটার ভিতরে কোনো মনুষ্যত্ব নাই। আর এই কারণে তুমি আওয়ামী লীগের যত নেতা মারা গেছে যেখানে, সেখানে দেখো যে গ্রামবাসী মানুষের ঢল নামছে। এত ঘৃণিত হইলে তো এইসব মানুষই যাওয়ার কথা না, একজন মানুষও যাওয়ার কথা না। এটা মানুষের ক্ষোভ সৃষ্টি হয়েছে। আগেই ভালো ছিলাম, কারণ ওই যে বললাম যে পাবলিক তো বুঝতেছে এখন। পাবলিক ঠিক ওই আন্দোলনটা ঘটার 15 দিনের ভেতরেই বুঝে গেছে, যখন দেখছে যে বিভিন্ন জ্বালাও পোড়াও মুখ তমুক হয়েছে। যেমন দেখো, একটা গতকাল থেকে একটা ভিডিও এবং পেপার নিউজ খুব ভাইরাল, সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার একটা ভিডিও, যে আমি মারা গেলে আমার লাশ নড়াইলে আইনেন না। তারে যখন সাংবাদিক জিজ্ঞেস করছে যে ওনার বাড়িঘর, বলছে ভাই বাড়িঘর, আমার বাড়িঘর কি ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা থেকে কেউ এসে ভাঙছে? তখন নড়াইলের লোক। আমাদের সেনাপ্রধান তিনি তো ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে না স্যার, আমরাই যথেষ্ট, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নামার দরকার নাই। আজকে বীর চট্টলার মানুষজন দেখাই দিল আওয়ামী লীগের সাধারণ মানুষ রাস্তায় নামলে কি হয়। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় আজকে যেভাবে মানুষ নামছে, ওই দিন যদি খালি নেত্রী বলতো হ্যাঁ তোরা মাঠে নাম, আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখি না, যদি খালি এইভাবেও বলতো, তাও দেখতেন যে পুরো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্লকেড হয়ে যেত। আপনার কি মনে হয় কেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় এত মানুষজনের ঢল? মানে রাজনৈতিক হিসাব বাদে, রাজনৈতিক প্রেক্ষাপটটা তো বুঝলাম,
এর বাইরে উনি আমাদের বৃহত্তর চট্টগ্রামের সন্তান, এক। দ্বিতীয়ত উনি বীর মুক্তিযোদ্ধা, আচ্ছা বীর মুক্তিযোদ্ধা, এবং আমাদের চট্টগ্রামের উন্নয়নের অনেক কিছুতেই ওনার অবদান আছে, অনেক কিছুতে ওনার আচ্ছা অবদান। আচ্ছা আচ্ছা উনি যখন গণপূর্ত মন্ত্রণালয়ে ছিলেন তখন অনেক স্কুল কলেজের, আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজগুলো দেখো যে সরকারি জায়গার উপরে, রেলের জায়গা, অমুকের জায়গা, তমুকের জায়গায়, এগুলো রেস্ট্রি মেস্ট্রির ক্ষেত্রে ওনার অবদান আছে। অনেক মসজিদ, অনেক মসজিদ যেগুলো সরকারি জায়গার উপর ছিল, সেগুলোরও জায়গাগুলো মসজিদের নামে দেওয়ার ক্ষেত্রে ওনার অবদান আছে। আর এই লোকটার কোনো গ্রুপিং ছিল না, আপামর জনগণ সবাই ভালোবাসতো রে। তাই যদি না হইতো তাহলে আজকে চিন্তা করো যে এই যে মেয়র শাহাদাত সাহেব, বিএনপির মেয়র, তিনি নিজে যায় কি বললেন, নিজে যায় বললেন যে উনি ভাই চট্টগ্রাম উন্নয়নে ওনার অবদান আছে, উনি একজন মুক্তিযোদ্ধা, বলতে বাধ্য হইছে। এতই যদি খারাপ লোক হইতো তাহলে তো ওই যে বললাম, আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হইতো, আওয়ামী লীগের নেতারা যদি সব দুর্নীতিবাজি হইতো, সব যদি খাইয়েই ফেলাইতো, দেশে যদি কিছুই না হইতো, তাইলে এই লোক আসার কথা না, তো এত লোক আসার কথা না। এরপরে এত লোক, আর যদি পরিস্থিতি যদি নর্মাল থাকতো, যে একটা ঠিক আছে মারা গেছে একজন নেতা, আগে যেটা ছিল, যেমন আমার দেখা আছে মহিউদ্দিন চৌধুরীর জানা যায়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব এক জায়গায় ছিল। আব্দুল্লাহ লোমানের জানা যায় সেম ছিল, উনি বিএনপি ছিল, সেম ছিল। ওই পরিস্থিতি যদি থাকতো তাহলে তো হয়তো আজকে চিটাং শহরের 90% কলাপসড হয়ে যেত। বুঝতে পারছি। এখানে তো এমন না বলে একজনে 3বার জানাজা পড়ছে, একজনে একবারই জানাজা পড়ে, এমন না যে মিরস্বরায়, নোয়াখালী, ফেনী থেকে লোক আইসে এখানে জানাজা, না না না, না চট্টগ্রামের লোকাল লোক, সব লোকাল লোক, শহরের লোকজন। তার মানে বীর চট্টলার মানুষজন তাকে প্রচুর ভালোবাসে। হ্যাঁ, ওই যে এবং বললাম মানুষের ভালোবাসা নিয়েই একজন মুক্তিযোদ্ধা বিদায় নিল। বিদায় নিল, এবং ওনার বাড়ি ছিল, ওনার বাসা হচ্ছে নন্দনকানন। উনি মন্ত্রী থাকা অবস্থায় ওখানে যে কেউ যাইতে পারতো, কোনো ইয়ে ছিল না, বাধা ছিল না যে না, যে কেউ যাইতে পারতো, যে কেউ যায় আড্ডা মারতে পারতো ওনার সাথে। জীবনটা এমনই হওয়া উচিত আসলে, শেষ যাত্রায় যেন সে হাসতে হাসতে বিদায় নিলেও সাধারণ মানুষের চোখে যেন অশ্রু চলে আসে। যেমন একজন দেখলো যে দেখো, শুধু পুলিশ নয়, ছাত্রদল, যুবদলও বাধা দিয়েছে। ওরা আসলে ভেবেছে যে সাধারণ মানুষ হয়তোবা বাধা দিলে দমে যাবে, কিন্তু সাধারণ মানুষ তো বাধা দিলে দমে যাওয়ার মতো অবস্থায় নেই। আর ছাত্রদল, যুবদল, এদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই। আজকে আপনারা ক্ষমতায় আছেন, আপনারা এরকম মানুষের মন জয় করেন, গায়ের জোর দেখায়া আপনারা কয়জন মানুষের জনপ্রিয়তা আটকাতে পারবেন? পারবেন না তো। মন জয় করেন, দেখবেন কালকে আওয়ামী লীগের লোকজন আপনার জানাজায় আসবে। কি ভাই? অবশ্যই আসবে, কেন আসবে না? একজন মানুষ মারা যাওয়ার পরে তার সাথে তো আর শত্রুতামি থাকে না, থাকে না। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করলে তাকে আগে ট্যাগ লাগায় দেওয়া হতো আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোষক। হ্যাঁ, তারপর মানে আওয়ামী লীগের দোষক, শেখ হাসিনার এজেন্ট, ভারতের দালাল, এই ধরনের কথা বলা হতো। হ্যাঁ, এখন বানায় দেওয়া হচ্ছে কেএনএফ এর এজেন্ট। এরা আর কত ট্যাগ লাগাবে বলেন তো? এই রাওয়া ক্লাবের কথা বলেন, রাওয়া ক্লাব নিয়ে দুইটা কথা বলি। রাওয়া ক্লাবে কি হয় সারাদিন? তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, মেয়েবাজি করা ছাড়া ওখানে আর কি হয়? অবসরপ্রাপ্ত আর্মি অফিসাররা ওইটাকে অনেকটা হচ্ছে ক্লাবের মতো ইউজ করে, তো ক্লাবই মানে এটাকে অনেকটা ওরা ওদের অফিস হিসেবে ইউজ করে, এবং এই অফিস থেকে উস্কানিমূলক বার্তা যায় ক্যান্টনমেন্টে। আমার মতে রাওয়া ক্লাব বন্ধ করে দেওয়া উচিত। অবসর পাইছেন, বাসায় যায় রেস্ট নিবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, শেষ। এখানে মদ খাওয়া, মেয়েবাজি করা বন্ধ। মদ খাওয়া, মেয়েবাজি করা বন্ধ। এর পরের আরেকটা কাহিনী যেটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গতকালকে শুরু হয়েছে মনে হয় তোমার এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বার অ্যাসোসিয়েশন নির্বাচন। সবচেয়ে মজার নির্বাচনটা কি জানো? নির্বাচনে টোটাল ভোটার আছে এই 11,000 সম্ভবত। তার মধ্যে গতকাল সারা দিনে রাত 8টা পর্যন্ত ভোট দিছে 800 কতজন। আচ্ছা,
এর মধ্যে আবার জামাতপন্থী যারা দাঁড়াইছে তারা এক পর্যায়ে আইসা বলছে যে নির্বাচনে কারচুপি হইতেছে, কিরকম ডাবল ভোট হচ্ছে, অন্যের ভোট এরা দিচ্ছে, এগুলো নিয়ে এটা গন্ডগোল। 800 ভোটের ভিতরও বোধহয় ডাবল ভোট আছে, কারচুপি হয়েছে। বাবা, এটা আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণই করতে পারলো না, এখন তো ওরাও মারামারি করে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নাকি বলছে প্রয়োজন ওরা আন্দোলনও নামবে। এটা গতকালকের কাহিনী বলতেছি। আজকে দুপুর 11:30টার সময় দেখা গেল যে ওই যে ইয়ে থেকে ভোট দেওয়ার জন্য যে লোকজন দাঁড়ানোর জন্য যে জায়গা রেডি করছে তেরপাল টেরপাল দিয়া সামিনা টামিনা, ওগুলো 11টার ভিতরে সব খুলে ফেলাইতেছে, মানুষ নেই। 11,000 লোক যেখানে ক্যান্ডিডেট সেখানে 2,000 ভোটও কাস্টিং হচ্ছে না। এইটাই নাকি ওদের সুষ্ঠু নির্বাচন। তার মধ্যে 44 জন দাঁড়াইতে চাইছিল, যাদেরকে বলা হচ্ছে দাঁড়াইতে দেয়নি। তার কারণটা কি বলা হচ্ছে যে ওরা ফেসিস্টের দোষ। ওখানে এমন এমন লোকও আছে যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগ করে নাই। তাহলে যারা এতদিন ভোটাধিকার করে যে সমস্ত আইনজীবীরা লাফালাফি করলো, অগরকে এখন ধরে থাবড়ানো উচিত না? যে কিরে তোরা তো ভোট দিতে পারতেছিস না, কাহিনী কি? এখন তো শেখ হাসিনা নাই, এখনো তো ফ্যাসিস্ট নাই। এই যে রাকিব খান নামে এক ভাই লেখছে, রাওয়া ক্লাব মদ ও জুয়ার কারখানা, আমি চাকরি করেছি। চিন্তা করা যায়? তাহলে একজন মদখোর জুয়ারি লোকজন বলে দিবে কোন লোককে এনএফ এর সদস্য? সেটাই। কি অবস্থা বাংলাদেশের! মদখোর মেয়েবাজির সাথে জড়িত যদি খোদ মানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোকজনগুলো হয়, তাহলে এই সেনাবাহিনী আর পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে পার্থক্য কি? ওরাও ধর্ষণ করতে, এরাও করে। আছে কই আমাদের এখন যে সেনাবাহিনীর যে অবসরপ্রাপ্ত, নর্মালি যে তুমি যেটা বলছো বন্ধ করা উচিত, আমার মতো বন্ধ না। আমি ইউরোপের এতগুলো দেশের ভেতরে কাজ করছি, আমরা তো সেনাবাহিনীর কাজ না, আমাদের কাজ হচ্ছে ইমিগ্রেশনের কাজ। আমাদের বলা হয়েছে কি যে চাকরি শেষ, এরপরে আমরা কোনো ইয়ে করতে পারবো না, কি ওই যে রাজনীতি যাইতে পারবো না, যেহেতু আমরা এক সময় সরকারের রাষ্ট্রের কাজে ছিলাম। সুতরাং এখানে আমরা এসার ওইরকম রাজনীতি করতে পারবো না। এবং এইখানেও দেখি এদিকে তো রাওয়া ক্লাবে তো পুরো ভরপুর রাজনীতি হচ্ছে। তো সেনাবাহিনীর লোকজন যদি রাজনীতি করবে, ওর নিজ এলাকায় যায় ও মিছিল মিটিং করে উঠে আসুক, তো মানা করছে কিনা? দিল্লি না ঢাকা বলে জনগণকে বুঝাচ্ছে যে আমরা ভারতের বিরোধিতা করতেছি, তলে তলে ভারতের পা ধরে বসে আছে। এখন আবার কিছু কিছু উদ্ভট লোক বাইরেছে, দেখছো কিনা? ওই আমাদের 2টা মারলে আমরা 5টা মারবো। তো তোরা মার, বইয়া রইছিস কে? তোরা মারলে না তো, তোরা তো গুলি চালাইলে ওখানে বিজেপির বুকে গুলি চালাইতে হবে, কারণ ভারতীয় কেউ তার চুরি করে তোর দেশে আহে না, তোরা যাস চোরেরা। একমাত্র আমি বলি একমাত্র চোরা কারবারি না হলে বর্ডারে পার হয় না কেউ। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে, অনেকে বলবে যে ভাই ফেলানি রে মাইরা লাশ কাঁটাতারের বেড়ার উপরে ঝুলে রাখছে। না, ফেলানি ওই জায়গায় কি কাজে গেছিল? ওখানে কি কাজে গেছিল? হিতি কেন কাঁটাতারের বেড়া টপকাইতে গেছে, মাইরা দিয়েছে, ঠিকই আছে ভাই। তোমার একটা কথা বলি, ভারত বাংলাদেশ সীমান্তে যা মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় ওই যে ডাঙ্কি মারে ইউরোপে ঢুকার সময় ইরান রাশিয়া বরফের পাহাড় আছে, পাহাড় দিয়ে আসার সময় শত শত মাইরা বরফের ভিতরে ফালাই দেয়, কেউ জানেও না, মিসিং এগুলো সব। এখন কই কাঁটাতারের বেড়া দিতেছে কেন? আচ্ছা ভাই একটা কথা বলি, ও বেটা কাঁটাতারের বেড়া দিতে কিন্তু পয়সা খরচ হয়। ভারত এটা বুঝতেছে যে আমি কাঁটাতারের বেড়া দিতে যদি 100 টাকা খরচ হয়, আমার 500 টাকা লাভ হইব। এটা ভারত বুঝতেছে, কস্ট এন্ড প্রফিট ওরা হিসাব করে বেড়া দিচ্ছে। এখন তোমাদের সমস্যা কি যে তোমরা মাঝে মধ্যে চোরাচালান করে কিছু মাল আইনা বেচা কিছু পয়সা কামাইতে, এটা বন্ধ হয়ে যাবে। তোমরা যদি এতই শত ভাই, তোমাদের দেশের বর্ডারে তোমরা 50 ফিট উঁচা বাউন্ডারি ওয়াল করে দাও না, ভেজালের দরকার নেই তো। ভেজালের দরকার আছে না? তোমরা যাইবা কেন? আমার কথা হচ্ছে তোমরা ওদের বর্ডারে যাবা কেন মারা যাইতে? আবার ওরা মাইরা দিলে তখন আমার হিসাবে তো এরকম মাইরা শুধু কাঁটাতারে ঝুলাই রাখো, প্রতিদিন ঝুলাই দাও, তাতে যাইয়া যদি একটু শিক্ষা হয় যে না বাবা বর্ডারের কাছে যাওয়া যাবে না, ওখানে ল্যান্ডমাইন আছে, ফুডাই মূল্য বেলা। আমার কথা হচ্ছে তোমার দেশের একটা সীমানা আছে, তুমি তোমার দেশের সীমানায় থাকো, তোমার দরকার কি আরেক দেশের সীমানায় যাওয়া, তা পাসপোর্ট ভিসা ছাড়া?
তার মানে নিশ্চয় হয় তুমি চোরা কারবারি করতে যাও, নাহলে ওদের কাছ থেকে কমিশন খাইতে যাও, যার কারণে তোমার আপত্তি, নাহলে অস্ত্র নিয়ে আসো গোপনে। এছাড়া তো এই দিক থেকে কি আসবে? আপনি দেখেন চোরা কারবারিরা কি করে, এই যে মশলা, গরু, মাদক, ফেন্সিডিল এগুলোই তো নিয়ে আসে না। সব থেকে অবশ্যই। মজার আশ্চর্য বিষয় লাগে, ভারতের সাথে বাংলাদেশের বর্ডার, ভারতের সাথে মাদক নিয়ে সমস্যা, যে বর্ডারের মাধ্যমে মাদক আসা যাওয়া করতেছে, ভারত সেজন্য কাঁটাতারের বেড়া দিচ্ছে। তোর তো বেটা আনন্দ হওয়ার উচিত, তোর তাহলে খুশি হওয়া উচিত যে আমার দেশে আর মাদক ঢুকবে না। তুই আরো যা বলতেছিস হ্যান কারেঙ্গা ট্যান কারেঙ্গা, লং মার্চ করবো, এই করবো সেই করবো। আচ্ছা ভালো কথা, লং মার্চ করবি, তার মানে কি তোর তোর কোনো না কোনো জায়গায় আপত্তি আছে, এই জন্য তুই লং মার্চ করবি। তো যদি আপত্তি থাকে কোন জায়গায় থাকবে? হয় চোরা কারবারি কাজে থাকবে, আর তা না হলে ওই চোরা কারবারিদের কাছ থেকে কমিশন বাণিজ্য যেটা হয় সেটা বন্ধ হয়ে যাবে, এই জায়গায় আর আপত্তি।